মঙ্গল গাও আগুনের আবাহনে, শঙ্খে শঙ্খে মঙ্গল গাও। কথা সাহিত্যিক শরৎচন্দ্রের গল্প উপন্যাস এক একটি সমাজ দর্পণ। বিরাজ বউ যেন 19 শতকীয় গ্রামের মধ্যবিত্ত সমাজের চলমান জলছবি। নীলাম্বর ও পীতাম্বর দুই ভাই। নীলাম্বর বিবাহ করে খুব অল্প বয়সেই। তার স্ত্রী বিরাজ কৈশোর বয়সেই সংসার জীবনে প্রবেশ করে। নীলাম্বর বরাবরই সংসার জীবন সম্বন্ধে উদাসীন। সংসারের ভালো মন্দ কোনো কিছুতেই তার বিশেষ আগ্রহ ছিল না। আবার কিছু বাজে অভ্যেসও ছিল তার। স্বভাবতই বিরাজ বউয়ের ওপরেই ছিল সংসারের সমস্ত দায় দায়িত্ব। রুজি রোজগারের প্রতি নীলাম্বরের কোনো চেষ্টাও ছিল না। এমতাবস্থায় সংসার ক্রমে অচল হতে বসে। আর ঠিক এই সময়েই গ্রামের জমিদারের কুনজর পড়ে বিরাজের ওপর। বিরাজের কোনো দোষ না থাকতেও বিরাজ বউকে অনেক অপমানের সম্মুখীন হতে হয়। বিরাজ, বিরাজ, ও বিরাজ বউ, এত বেলা পর্যন্ত হই হই করে বেড়াচ্ছ, বাড়ির লোকের যে কষ্ট হয় সেটা তো বুঝবে। কষ্ট? তোমার আবার কষ্ট কি? ও, বুঝেছি। বিরাজ, তোমার কষ্টটা কোথায় বুঝেছি। সত্যিই তো এই পুজোর দিনে সব মেয়েরই ইচ্ছে হয় মা দুর্গার মতো বাপের বাড়ি যাবে। আমি তোমার মনের কষ্টটা বুঝি বিরাজ, কিন্তু তোমার বাবা মা তো অনেককাল আগেই গত হয়েছেন। সত্যিই তো তোমার মনের অবস্থাটা আমি তো ভেবে দেখিনি। শোনো কথা, সেই 9 বছর বয়সে এ বাড়িতে বউ হয়ে এসেছি। কোনো দিনও কোথাও গেছি তোমাকে একা রেখে? যেদিন মরবো সেদিনে বাড়ি থেকে আমাকে একা একা বিদায় করো। এই দেখো, এই দেখো আবার রাগ করে। রেগে গেলেই তোমার ওই এক কথা। রাগ করো না বিরাজ, রাগ করো না। ও নীলু, নীলু ভাই, আয় এদিকে আয়। চল বাবার প্রসাদ খাবি। ও ঠাকুরদা, এসো এসো। চল রে শালা। না না ঠাকুরদা, মনটা ভালো নেই, এখন আর যাব না। মন ভালো নেই তা তোর মন ভালো লাগছে না? সংসার ভালো লাগছে না? বলছি 2 চিলিম টেনে নেই, দেখবি সংসারের সব দুঃখ কষ্ট কোথায় চলে যাবে। শোনো, বাবার 2টি পেশা, একটি সিদ্ধি আর একটি গাঁজা। এই 2টি সেবন করলে তোর মন ঠিক হয়ে যাবে। না ঠাকুরদা, আজ থাক। কথাটা শোন শালা, তুই হচ্ছিস ভোলানাথের অংশ। তার আনন্দে যদি থাকতে চাস তাহলে আয় শালা, গুরুজনের বাক্য অশ্রদ্ধা করিস নে, চলে আয়। কোথায় যাচ্ছ? ওইসব ছাইপাশ গিলতে? তুমি যদি পুজোর দিনে এইসব করো তাহলে আমি তোমার পায়ে মাথা খুঁটে মরবো। ওই বুড়োর 3 কাল গিয়ে 1 কালে ঠেকেছে, তবু এসব? আহা বিরাজ, ওনাকে ওসব বলো না, আমার মনটা ভালো নেই, তাই উনি। ও নীলু, আয় আয়। ঠাকুরদা, দুর্গা মূর্তি এখন চামুন্ডা মূর্তি ধারণ করেছে, তোমার ভোলানাথের সাধ্যি নেই যাবার। নাতি আমার শিবের অংশ, প্রকৃত শিবের মতো মা কালীর পায়ের তলায় গড়াগড়ি খাচ্ছে। শালা 1 নম্বরের সৈন্য। তবে আর কি, আমি যাই তাহলে। এই যে নীলু, তোমার সাথে একটু কথা ছিল, কিন্তু কথাটি যে কি করে বলি তা একটু ঘর সংসারে মনটা দাও। চারিদিকে যা শুনছি, বউকে একটু সামলাও। কেন, কি হলো? আর কি হলো, যা কেচ্ছা শুনছি লোকের মুখে, তোমার বউ নাকি জমিদারের প্রেমে পড়েছে গো। কি কি বললেন? মুখ সামলে কথা বলুন কাকা।
আমি তো মুখ সামলে নেব। তুমি আগে গিয়ে ঘর সংসার সামলাও, বুঝেছো? আমার ওপর চোটপাট না করে ওই বউকে গিয়ে বোঝাও। ছি ছি ছি, কান যে আর পাতা যাচ্ছে না। বিরাজ, বিরাজ, ডাকছি যে কথাটা কানে গেল না বুঝি? কথার জবাব দিচ্ছ না যে? আগে রান্নাটা করতে দাও। আগে এখানে এসে বলে যাও কোথায় গিয়েছিলে। ঘাটে গিয়েছিলাম। কেন? মিছে কথা, ঘাটে তুমি যাওনি। আগে খেয়ে নাও, তারপর বলবো। না না, আগে বলো এত রাতে কোথায় গিয়েছিলে। সে আমি কিছুতেই বলতে পারবো না। কেন? কেন বলতে পারবে না? সে আমার লজ্জা, আমার অপমানের কথা। সে জানোই যখন, তাহলে সেখানে গিয়েছিলে কেন? উপায় কি ছিল বলো? ঘরে চাল বারন্ত, তুমি উপোস 3 দিন ধরে, তোমাকে রেঁধে দেব বলেই তো। কি কি তুমি রাঁধবে আর ওই ভাত আমি খাবো? কি বললে? ওই ভাত তুমি খাবে না? না না, তোর ছোঁয়া জলও খাবো না। কেন? আমি কি করেছি? আবার জিজ্ঞেস করা হচ্ছে কেন? আমি আমি কারোর কথা বিশ্বাস করিনি, শুধু বিশ্বাস করেছি তোমায়। তুমি দিনের পর দিন আমায় ঠকিয়েছ, আমায় মিছে কথা বলেছ। কি বললে? আমি মিছে কথা বলেছি? আর তুমি মিছে কথা বলনি? সাধু পুরুষ শিষ্য বাড়ি যাবার নামে রোগা স্ত্রীকে একা ফেলে রেখে 3 দিন ধরে গাঁজা খাচ্ছিলে। নেশাখোর, ছোট লোক, মিথ্যেবাদী। বিরাজ, তুমি আমাকে মারলে? বেশ করেছি, বেশ করেছি। যা যা, বেরিয়ে যা অলক্ষী কথাকার। তোর মুখ যেন দেখতে না হয়। তুই বেরোলে তবে আমি ওই বাড়িতে পা দেব। সর্বনেশী পাপী, ঘর সংসার সব জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিল। আমাকে তুমি তাড়িয়ে দিচ্ছ? আমি সংসারের অলক্ষী। এরপর বেশ অনেক দিন কেটে যায়। বিরাজ বউয়ের খোঁজ মেলে না। নীলু ঠাকুরের শরীর স্বাস্থ্য ভেঙে যায়, আর তাই তার বোন আর ভগ্নিপতি নীলু ঠাকুরকে নিয়ে যায় হাওয়া বদলে। বিরাজ বউও হারিয়ে ফেলে তার দৃষ্টিশক্তি, আর ঘুরে বেড়ায় সে মন্দিরে মন্দিরে। শেষে মন্দিরের এক পুরোহিতের কথায় সে ফিরে আসতে চায় তার সংসারে স্বামীর কাছে। মাগো, আমি কি অজান্তে কাউকে আঘাত দিলাম? কে কে কথা কইলে? বিরাজ, বিরাজ তুমি? তুমি কথা কইছ? আমি আমি তোমাকে দেখতে পাচ্ছি না। তুমি আমাকে বলো, তুমি আমাকে ক্ষমা করেছো। আমি ভুল করেছি। বিরাজ, বিরাজ, তুমি আমায় ক্ষমা করো বিরাজ। বিরাজ, চলো চলো, ঘরে ফিরে চলো বিরাজ, ঘরে ফিরে চলো। আমাদের এবারের নাট্যাংশ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত মেজদিদি কাহিনী অবলম্বনে। কাহিনীটি সদ্য মাতৃহারা বালক কেষ্ট আর তার স্নেহাসক্তা মাতৃসমা মেজদিদিকে নিয়ে। নিতান্ত শৈশবকালেই অকস্মাৎ কেষ্টর মাতৃবিয়োগ হয়। ভিক্ষা করে নিজের মাতৃঋণ শোধ করে সহায় সম্বলহীন কেষ্ট এসে পৌঁছয় ভিন গ্রামে তার সৎ দিদির কাছে, একটু স্নেহ আর আশ্রয়ের আশায়। এই পরিবারে কেষ্টর সৎ দিদি কাদম্বিনী থাকত স্বামী নবীন ও তার সন্তানকে নিয়ে, আর কাদম্বিনীর যা মেজদিদি হেমাঙ্গিনী থাকত তার স্বামী বিপিন ও 2 সন্তানকে নিয়ে। সৎ দিদি কাদম্বিনী কি পারবে?
কেষ্টকে তার বুকে টেনে সব দুঃখ দুর্দশা ভুলিয়ে দিতে? আসুন আমরা সবাই দেখি কেষ্ট কেমন আছে তার সৎ দিদির বাড়িতে। কে তোমরা? বলা নেই কওয়া নেই, একদম গৃহস্থের বাড়ির ভিতর ঢুকে পড়েছ। ও দিদি গো, আমায় চিনতে পারলে না? আমি হারান গো, হারান। তা তুমি যেই হও বাপু, এই ভর দুপুরে গৃহস্থের বাড়া ভাতে এসে হাজির হলে? আরে আরে, আমি হারান গো, ওই নিশ্চিন্তিপুর তোমার বাপের বাড়ির গায়ের নখ গো। তুমি আমায় চিনতে পারলে না গো, বুঝি গেলে? কি কথা বাপু, কই দেখি দেখি। না না না, মনে পড়েছে, ভুলিনি। তা কি মনে করে এখানে? এই 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 কেষ্টা, যা যা, পিন্নাম কর, পিন্নাম কর। এই 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 এই, 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 এই কে এটা? এই কে? থাক 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 বাপু থাক, মরণ দোষ। আরে তোমার ভাই গো, তোমার সৎ ভাই কেষ্টা। শুনেছ তো, মা মরে যাবার পর ছেলেটা একেবারে অনাথ হয়ে পড়েছে। তাই ভাবলুম ওর দিদি যখন রয়েছে, তাই তাই তুমি নিশ্চিন্তপুর থেকে ওকে এনে আমার ঘাড়ে চাপিয়ে নিশ্চিন্ত হতে এসেছো, তাই তো? না দিদি, হাজার হোক বা ভাই তো বটে, হোক না ওই সৎ মায়ের ছেলে। মরণ দোষা, তুমি আমার ঘরে ওকে চাপাতে এসেছো, যাই বলো আর তাই বলো। ওর মা হতভাগী তো কোনো খপরটি নিত না, এখন মরে গিয়ে ছেলে পাঠিয়ে তত্ত্ব করতে এসেছে। শোনো, এই পরের ছেলে তুমি নিয়ে যাও বাপু, ও সব ঝামেলা আমরা একদম নিতে পারবো না। কি আক্কেল বাপু! ও দিদি ঠাকুরুন, মা লক্ষ্মীর দয়াতে তা তোমার অনেক আছে। ঠাঁই দাও না গো একটু ভাইটাকে। আচ্ছা আচ্ছা, এই ভাই বলে যদি নাই রাখো, এই বামুনের ছেলে বলে এক কোনায় ওকে একটু পড়ে থাকতে দাও না গো। বাবা মা মরা অনাথ ছেলে। ও সব মায়া কান্না কেঁদে না কোনো লাভ নেই, ওই সব দিয়ে ওই কাঁদু বামনিকে ভোলানো যাবে না। এসব ঝামেলা আমি ঘাড়ে নিতে পারবো না বাপু। এই বিদায় হও তো তুমি ওকে নিয়ে, বিদায় হও, এক্ষুনি বিদায় হও। বড় আশা করে এসেছিলাম গো তোমার কাছে, খেয়াল করি অগত্যা ফেরত নিয়েই যেতে হবে। এই বামুনের ছেলে, ওদিকে আমি তো যেতে নাপিত। বামুনের ছেলে ঘরে থাকলে এই গ্রামের লোকেরা তো ধোপা নাপিত বন্ধ করে আমায় এক ঘরে করে দেবে। যা ভগবান করবেন। এই দাঁড়াও, বলি দাঁড়াও, কোথায় যাচ্ছটা কোথায়? একটু ভেবে দেখি, দাঁড়াও দাঁড়াও। আমাদের তো আবার কথা শোনানোর লোকের অভাব নেই, এমনিতেই তো বদনামের কপাল আমাদের। দেখি কি করা যায়। এত করে যখন বলছো তবে থাক। তবে হ্যাঁ, ডানা পাকা গজালে না ঝেঁটিয়ে বিদায় করে দেবো। এই ছোড়া, বস বস এখানে, কর্তা ফেরত আসুক, তারপর দেখা যাবে। হ্যাঁ, ভগবান তোমার মঙ্গল করুক দিদি, মঙ্গল করুক। কেষ্টা শোন, একদম না মন খারাপ করবি না। দিদির কথা মতো চলিস কেমন? এই দেখ, আবার
কাঁদছিস কেন? কাঁদিস না, কাঁদিস না। আমি আমি আবার আসবো। আমি এখন আসি তাহলে। জীবনের এই পথে যেটুকু ছিল সাথে আধার বলে সে এই কেষ্টা, কেষ্টা, এই কোথায় গেলি? হ্যাঁ, এই যে ডেকে ডেকে তো সাড়া পাওয়া যায় না দেখছি। তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে? এই নে নে, এই জামা কাপড়গুলো তাড়াতাড়ি কেচে নে তো। এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিবি, ভালো করে কাচবি। কাজ শুরু কর, কাজ। এই যে মেজগিন্নি, বলি কি খবর তোমার? ছেলেটি কে গো দিদি? বাহ, দিব্যি ছেলে তো। মুখের ভাবটা দেখছি তোমার মতো। তোমার বাপের বাড়ির লোক নাকি? আমার সৎ ভাই। এই কেষ্ট, এই পেন নাম কর, পেন নাম কর। গুরুজনদের দেখে যে পেন নাম করতে হয় সেটাও তোর মা হতভাগী শিখিয়ে দেয়নি, তাই তো? গেল যা, হাবা খালা নাকি? আমাকে না, আমাকে না, একে একে। থাক থাক বাবা, বেঁচে থাকো ভাই। আমি তোমার কে বলো তো? আমি তোমার মেজ দিদি হই, মনে থাকবে? হ্যাঁ, মনে থাকবে। দিদি, এতগুলো কাপড় দিয়েছো, এটুকু ছেলে কি কাচতে পারে? একটা চাকর দিয়ে না হয়? তা আমি তো আর তোমার মতো বড় লোক নই যে চাকর রাখবো পয়সা দিয়ে। আচ্ছা আচ্ছা বাবা, আমি জ্ঞানদাকে বলে দিচ্ছি, ও কেচে দেবে। দিদি শোনো, পাঁচু গোপাল ফিরে এলে না আমার ঘরে পাঠিয়ে দিও। আজ ওরা সবাই আমার ঘরে খাবে। আমি কেষ্টকে নিয়ে যাচ্ছি, কেমন? যত সব আদিক্ষেতা। দিনে দিনে কেষ্ট আর মেজদিদির মধ্যে একটা সুন্দর সম্পর্ক গড়ে ওঠে। মেজদিদি কেষ্টকে খুবই স্নেহ করে, কিন্তু কাদম্বিনী তা মেনে নিতে পারে না। ক্রমশই কাদম্বিনীর ধারণা হতে থাকে মেজ বউ বুঝি তার ভাইকে কুমন্ত্রণা দেয়। মেজগিন্নি, বলি ও মেজগিন্নি, শুনছ? শুনতে পাচ্ছ? আমি কি আমার ভাইকে খেতে দিতে পারি না যে অত কথা তুমি ওকে গায়ে পড়ে শোনাতে গেছ? কি গো দিদি, কি আবার হলো? আমি আবার গায়ে পড়ে কি শোনাতে গেলাম দিদি? হ্যাঁ, অনেক কিছুই তো তুমি বলো আমার ভাইকে আমাদের সম্বন্ধে বানিয়ে বানিয়ে। ভাবো তো, আজকে আমি যদি তোমার ভাইকে তোমার সম্বন্ধে বানিয়ে বানিয়ে কথা বলি, তোমার ভালো লাগবে? বলি তোমার ভালো লাগবে? কি এমন বানিয়ে বলেছি দিদি? কোনটা বানানো বলো তো? তোমরা যা দুর্ব্যবহার করো ওটুকু ছেলের সাথে সে আমার জানা আছে। মারধর, গালিগালাজ কিছুই তো বাদ দাও না। দিদি, আমি তোমাকে হাড়ে হাড়ে চিনি। কি? যত বড় মুখ নয় তত বড় কথা। আমিও দেখবো কত আগলে তুমি রাখতে পারো তোমাদের আদরের ভাইটিকে। কেষ্টা, কেষ্টা, আরে কেষ্টা, এই যে কোথায় ছিলি? সারাদিন তো দেখা মেলা ভার। এই তো দোকান থেকে এলাম দিদি। উদ্ধার করেছো আমায়। এই শোন, তোকে যেন আর আমি না দেখি মেজগিন্নির ঘরে যেতে, কথাটা মনে থাকে যেন। এবার যা, বাসনগুলো মেজে নে যা। খুব খিদে পেয়েছে দিদি। এখন খাবারটা আবার হবে না, কেমন? আগে কাজ সার, খালি খাবো আর খাবো সারাক্ষণ। আচ্ছা। মেজ দিদি, ও মেজ দিদি। কেষ্ট, তুই এখানে?
আয় ভাই আয়, কতদিন তোর মুখটা দেখি না রে। আমার ওপর রাগ করেছিস? না মেজ দিদি। তাহলে আসিস না যে? ওরা তোকে আসতে দেয় না আমার কাছে, তাই না রে? বুঝি আমি, সব বুঝি। মেজ দিদি, শুনলাম তোমার শরীর খারাপ। কি হয়েছে তোমার? তুমি কোনো চিন্তা করো না মেজ দিদি, তুমি তাড়াতাড়ি ভালো হয়ে যাবে। আমি কালই তোমার জন্য পুজো দিয়ে আসবো। তোকে ওসব কিছু করতে হবে না ভাই, আবার ওরা তোকে মারবে। মারুক। না না বাবা, তুই কেন অযথা মার খাবি? তুই আমাকে খুব ভালোবাসিস, তাই না রে কেষ্ট? হ্যাঁ মেজ দিদি, খুব ভালোবাসি। তুমি থাকতে আমার কোনো চিন্তা নেই। তুমি যে আমার ভালো মেজ দিদি, তুমি যে আমার মা। আর তুইও যে আমার সন্তান। আয় আমার কাছে আয়। আসে ভোর সব ফিরে পাবা, এ জীবন ভরে যায় সুখে, সময় নিয়মে চলে, আশার প্রদীপ জলে, জীবন থাকে না দিশাহীন। স্ত্রী ও দুই পুত্র সন্তান নিয়ে বৈকুণ্ঠের সংসার। জ্যেষ্ঠ পুত্র গকুল আর কনিষ্ঠ পুত্র বিনোদ। গকুল এবং বিনোদ একই স্কুলে পড়াশোনা করে বড় হয়। বিনোদ পড়াশোনায় খুব ভালো ছিল না, আর গকুলের পড়াশোনায় মন ছিল না। কিন্তু গকুল ছিল বড় সৎ, সত্যভাষী। গকুলের পড়াশোনা হবে না বুঝে বৈকুণ্ঠ গকুলকে তার ব্যবসার কাজে বহাল করে। এদিকে বিনোদ চলে যায় কলকাতায় পড়াশোনা করতে। গকুল ব্যবসার কাজে মনোযোগ দেয় এবং পরবর্তীতে সে বিবাহ করে। ব্যবসা ও সংসার জীবন তার ভালোই কাটতে দেয়। বৈকুণ্ঠ বার্ধক্যে পৌঁছায়, তার শরীর খুব একটা ভালো থাকে না। সে হঠাৎ একদিন অসুস্থ হয়ে পড়ে। এদিকে অনেকদিন বিনোদের কোনো খবর আসে না, মন তার চঞ্চল হয়ে ওঠে। বিনোদের খোঁজে কলকাতায় লোক পাঠানো হয়। জানা যায় বিনোদ সেখানে কুসঙ্গে পড়ে নানা বদভ্যাসে জড়িয়ে পড়েছে। বৈকুণ্ঠের জীবনে হতাশা নেমে আসে। তাই বৈকুণ্ঠ ঠিক করে মারা যাবার আগে তার সব স্থাবর অস্থাবর বিষয় সম্পত্তি উইল করে যাবে। অনেক চিন্তা ভাবনা করে তার সব সম্পত্তি বড় ছেলে গকুলের নামে উইল করে। কিছুদিন পর বৈকুণ্ঠ পরলোক গমন করে। এরপরই বৈকুণ্ঠের সংসারে শুরু হয় নানা অশান্তির সূত্রপাত। বিনোদ, বিনোদ, বাড়িতে আছিস নাকি? কে কে ওখানে? ও তুমি, হারান্দা। তা কেমন আছো? এই আছি একরকম। তোকে একটা খবর জানাতে এলাম রে। তোর বাবা তো আর নাই রে। নেই মানে? আরে তোর বাবা গত হয়েছে যে, তোর কোনো খোঁজ খবর না পেয়ে শেষমেশ সব কাজ তোর দাদাই করলো। কি বলছো কি হারান্দা? বাবা আর নেই? এদিকে তোর বাবা
তো সব বিষয় সম্পত্তি তোর দাদা গোকুলের নামে লিখে দিয়ে গেছে। কি বলছো কি তুমি? বাবা সব সম্পত্তি দাদার নামে উইল করে গেছেন? দাদা মা ওরা কিছুই বলেনি? তোর দাদা বলবে? ইস, তার তো পোয়াবারও। ও ঠিকই আছে, বাবা তার যোগ্য বিচারই করেছেন। কি পাগলের মতো বলছিস? তুই চল আমার সাথে ফিরে। না 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 হারান্দা, তুমি ফিরে যাও, আমি যাব না। যাবি না? যা ভালো বুঝিস কর। যাক বাবা, এতদিনে একটা কাজের কাজ হয়েছে। শ্বশুরমশাই মারা যাওয়ার আগে একটা ভালো কাজ করে গেছেন, এবার নিশ্চিন্ত। মানে? মানে আবার কি? আমি সম্পত্তির কথা বলছি। না না, এসব সম্পত্তি শুধু আমার নয়, এতে বৃন্দারও ভাগ আছে। মা যে বাবার কানে কি মন্ত্র দিল! না না না, কিছুতেই আমি বিনোদকে ঠকাতে পারবো না। হায় রে আমার পোড়া কপাল, সাদা লক্ষ্মী এরকম করে কেউ পায়ে ঠালে? লোভ ছাড়া জীবনে কি কিছু শিখেছো তুমি? আমি কি গাধা যে তোমার কথা শুনে চলবো? বাবা তো আমার কাঁধে এইসব বোঝা চাপিয়ে চলে গেলেন, আর উনি হয়েছেন সারাক্ষণ সম্পত্তি সম্পত্তি। আমার চাই না কোনো সম্পত্তি। বিনোদ তো অভিমান করে বাড়ি এলো না, বাবাকে এই কাজটা ঠিক করে গেলেন। একটাই ভাই আমার, এই সম্পত্তি তো ওরও। এই সম্পত্তি আমি একা ভোগ করতে পারবো না। যাও 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 তো এখান থেকে, আমাকে একটু একা থাকতে দাও। আরে শোনো, পাগলামি করো না, এমন সুযোগ হারালে পথে বসতে হবে। বসতে হয় বসবো, তবুও নিজের ভাইকে ফাঁকি দিয়ে আমি সম্পত্তি পেতে চাই না। আমি যাব, আমি কলকাতায় যাব, বিনোদকে নিয়ে আসবো। ও বড্ড অভিমানী ছেলে। শ্বশুর মশাই কি না জেনে বুঝে এমন একটা কাজ করেছেন? তিনি ছিলেন অন্তর্যামী। 3-4 দিন ধরে কলকাতার বাসায় ঠাকুরপোর যখন কোনো খবর পাওয়া গেল না, তখনই তিনি ধরে নিয়েছিলেন ঠাকুরপোর গুণপনার কথা। তাই মনোরমা, কি বলছো কি? হ্যাঁ হ্যাঁ ঠিকই বলছি। তার বিষয় সম্পত্তি তিনি যদি তোমার নামে লিখে গিয়ে থাকেন, তাতে তোমার দোষটা কোথায়? তুমি বোকা, তাই ভাই ভাই করছো। চুপ করো, ছোট লোকের মেয়ে কোথাকার। দেখো, যা বলবে আমায় বলো, আমার বাপ তুলে কথা বলবে না বলছি। শাক দিয়ে আর কত মাছ ঢাকবে? তোমার ভাইয়ের গুণের কথা আর কারো জানতে বাকি নেই। বোকা কোথাকার। কি যত বড় মুখ নয় তত বড় কথা। আমার ভাই, ওর ভাই খারাপ। ঠিক আছে ঠিক আছে, আমি কালই কলকাতা যাচ্ছি। এই যে বিনোদ, ঘরে আছিস দেখছি, এসব কি শুনছি? তুই আমার বিরুদ্ধে মামলা করছিস, মাকেও কাঠগড়ায় এনে দাঁড় করাচ্ছিস। তোর লজ্জা করে না? মাকে তুই কাঠগড়ায় দাঁড় করাবি? নে 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 নে, তোর বিষয় সম্পত্তি সব নিয়ে নে, আমার কিচ্ছু চাই না। আমি মাকে নিয়ে কাশি চলে যাব। তুই লোকজনকে বলছিস যে আমি জোচ্চোর, আমি ঠকিয়ে সম্পত্তি নিয়ে নিয়েছি। বল হতভাগা, বল আমি কি ঠকিয়েছি, কি জোচ্চুরি করেছি? বাবা মারা যাওয়ার সময় বলেছিলেন, গোকুল এসব তোমাদের 2 ভাইয়ের, বিনোদ ভালো হলে ওকে ওর সম্পত্তি দিয়ে দিও। উপর থেকে বাবা দেখছেন আমি কিভাবে যক্ষের মতো এই সম্পত্তি আগলে রেখেছি। কবে আমার ভাই ভালো হবে, কবে সে ফিরে আসবে, এই আশাতে বুক বেঁধে রয়েছি। হ্যাঁ, তুই আজকে বলছিস আমি কি না জোচ্চোর? সবার সামনে বল তুই
আমি চোর, আমি ঠকবাজ। বল বল ভাই, চুপ করে আছিস কেন, বল। তুমি আমায় ক্ষমা করো দাদা, ক্ষমা করো। ভগবান জানেন আমি তোমায় কতটা শ্রদ্ধা করি, কতটা ভালোবাসি। তুমি আমায় আশীর্বাদ করো দাদা, আমি যেন তোমার যোগ্য হতে পারি। পারবি পারবি রে ভাই, পারবি, আমি আশীর্বাদ করছি। বিংশ শতাব্দীর সূচনা লগ্নে লিখিত পরিণীতা উপন্যাস অবলম্বনে পরবর্তী নাট্যাংশটিতে ললিতা ও শেখরের প্রেম এবং পারিবারিক সমস্যার উপস্থাপন। পটভূমি কলকাতা শহর, যে আজও সমান আকর্ষণীয় নানা বর্গীয় মানুষের কাছে। কলকাতার উপজীব্য তার প্রাণ, প্রাণের শহর কলকাতার প্রাণটি বাঁধা আছে তার হই হট্টগোল, কফি হাউসের আড্ডা, বাস, ট্রাম, রিক্সা, এই সবের মধ্যে। সংখ্যাহীন কাহিনীর জন্মদাতা এই শহর। ধনী ব্যবসায়ী নবীন রায়ের ছেলে শেখরের সঙ্গে প্রেম প্রতিবেশী ললিতার। অনাথ ললিতার মামা গুরুচরণ দেনার দায়ে বাড়ি বন্ধক রাখেন শেখরের পিতা নবীন রায়ের কাছে। ব্যবসায়ী পিতার নজর ধন সম্পত্তিতে, পিতার সম্পত্তির লোভ আর পুত্রের প্রেমের টানাপোড়েনের সংক্ষিপ্ত সংলাপ এই উপস্থাপনায়। ললিতা, ললিতা, তাড়াতাড়ি একবার এসো না, একটা গানের সুর তৈরি করেছি। আসছি বাবা, আসছি। এত তাড়া কিসের? ললিতা, কোথায় গেল রে বাবা? ললিতা, ওহ ললিতা। উফ, দেখেছিস শেখর কেমন চেঁচাচ্ছে? আমাকে এখনই যেতে হবে, না হলে বাড়ি মাথায় করে রাখবে। না না দিদি, কেকের রেসিপিটা বলো না। কাল চারুর জন্মদিন দিদি, কেক বানাতে হবে। উফ, পরে বলছি, দাঁড়া না। না না, পরে না, কালকে তো বানাতে হবে, এখনই বলো। আচ্ছা লে, 200 গ্রাম ময়দা, 200 গ্রাম মাখন। ললিতা, আহ ললিতা। দেখ, এখনই কিন্তু না গেলে শেখরের আবার মুখ ফুলবে। দিদি, ডিমও তো দিতে হবে। কি সে তোমার মাথায় সারাক্ষণ শেখর শেখর শেখর। উফ। এই তো এতক্ষণ চিৎকার করছিলে, আমি তারপর খুঁজেই পাই না। কোথায় ছিলে এতক্ষণ? বাহ, খুব সুন্দর। সব মাইনের টাকা শেষ, তাই তো? কি দরকার ছিল এত দামি জিনিস কেনার? বেঁচেছে, পুরো 8 আনাই বেঁচেছে। আচ্ছা দেখি কি সুর বানালে, শোনাও। শোনাচ্ছি। লা 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 লা, ইউ আর মাইন, লা লা লা। বেশ ভালো। নট ব্যাড। আচ্ছা, বাকি সবটা রেকর্ডিং এর সামনে নেব। শেখর, কিছু টাকা নিলাম। আরে, আমাকে কেন বলছো? না, হিসাবটা রেখো। হিসেব রাখবো আর আমি? আচ্ছা ঠিক আছে, আমি চললাম। কোথায়? কোথায় আবার? অফিস। আচ্ছা, এই ফাইলটা দেখেছো? হ্যাঁ স্যার। পুরো খেলাটাই কিন্তু হিসেব খিতেবের। যা কমিশনস আমরা পাচ্ছি, এটাই তো আমাদের মুনাফা। কিন্তু আঙ্কেল, স্যার, শিবম চ্যারিটেবল হসপিটাল, ওদের থেকে লাভ করা। হ্যাঁ, লাভ করাটা জরুরি। হসপিটাল চ্যারিটেবল হতে পারে, আমার বিজনেস আমার বিজনেস তো আর চ্যারিটেবল নয়। আর একটা কথা ভালো করে বুঝে নাও, যেখানে কোনো লাভ নেই
সেখানে সময় খরচ করো না, বুঝেছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ রাজেশ্বরী, সকালেই তো বলেছিলাম। কি মেয়ে দেখতে যাবে না? দেখো, এরকম সুযোগ কিন্তু বারবার আসে না। আরে লালা সামলালের মেয়ে, না 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 না, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। তুমি শেখরকে বলে দাও বিকেলবেলা যেন তৈরি হয়ে থাকে। আমি কোনো কথাই শুনতে চাই না। হ্যাঁ, তা আমরা কোথায় যেন ছিলাম? যেখানে কোনো মুনাফা নেই সেখানে একদম সময় খরচ করা উচিত না। ঠিক। আরে এটা কিসের ফাইল? এ তো আমাদের বাড়ির ফটো। এসব কি? তার মানে আঙ্কেল আমাদের... হে ভগবান, যত তাড়াতাড়ি সম্ভব ধারের টাকাটা মিটিয়ে দিতে হবে। আজই মামাকে বলে সব ব্যবস্থা করে ফেলতে হবে। শুনলাম গিরিন নাকি তোমাদের টাকা দিয়ে ধার মেটালো। গুরুচরণ কাকা বলল। কি দরকার ছিল গিরিনের কাছ থেকে টাকা নেওয়ার? আমার বাবা কি চেয়েছিল টাকাটা? হয়তো মামার গিরিনের মধ্যে কথা হয়েছে। আমার উপর তুমি চেঁচাচ্ছ কেন? আমি কি করব? তুমি জানো না শেখর, তোমার বাবা... আমার কিচ্ছু ভাল লাগছে না, আমি চললাম। ও, দেখি ফাইলগুলো। 1.5 লাখ টাকা তোমার জন্য খুব বেশি নয়। যেই মেয়ের সবকিছু চলতো আমার ছেলের পকেট মানি থেকে, এতদিন ছিল আমার ছেলে, আর আর এখন গিরিন। স্যার, আপনি এরকম বলতে পারেন না আমাকে। আচ্ছা, আমাকে ধমকি? এতদিন আমার ছেলেকে ইউজ করে এখন আবার নতুন কাউকে নিয়ে? এসব মেয়েদের কি বলে জানো? স্যার, গেট আউট ফ্রম হিয়ার। ললিতা যথারীতি তাদের এই বিবাদের কথা তার মামা গুরুচরণ বাবুকে গিয়ে জানায়। গুরুচরণ বাবু সবকিছু শোনার পর বুঝে পান না যে তিনি কি করে এই ধার শোধ করবেন। অবশেষে একটি উপায় বেরোয়। তিনি গিরিনকে গিয়ে সব কথা জানান। গিরিন তার কাছ থেকে সবকিছু শুনে এই ধারের টাকাটা গুরুচরণ বাবুকে দিতে রাজি হয়। ললিতার মামা ঋণ মুক্ত হন। বাবা, তুমি সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই। তোমার মায়ের শরীর খুব খারাপ। ওদিকে গুরুচরণ বাবুর হার্ট অ্যাটাক হয়েছে, অবস্থা খুব একটা ভালো নেই। তাই ওরা ললিতা আর গিরিনের বিয়ে ঠিক করে ফেলেছে। এ অসম্ভব! না না না, এই হতে পারে না। সব সম্ভব। ও তোমাকে শুধুমাত্র ইউজ করেছে। তুমি কি এখনো গায়ত্রীকে বিয়ে করবে না ভাবছো? গায়ত্রী ভালো মেয়ে, তোমরা একসাথে সুখী হবে। বাবা ঠিক আছে, আমি গায়ত্রীকে বিয়ে করতে রাজি। তুমি সব ব্যবস্থা করো। এই তো, দ্যাটস লাইক এ গুড বয়। এই যে শেখর, কনগ্রাচুলেশনস, শুভ কামনা থাকলো। তোমার বিবাহিত জীবন সুখের হোক। এই নাও, এটা তোমার ললিতা পাঠিয়েছে। এটা কি? গুরুচরণ কাকার বাড়ির কাগজ। আমাকে কেন দিচ্ছ? তোমার ওয়েডিং গিফট ফেলে নাও, ললিতা দিয়েছে। আমার চাই না এসব। চাও না মানে? এটাই তো চেয়েছিল তোমার বাবা।
এর জন্যই তো এত কিছু। জিজ্ঞেস করো গিয়ে তোমার বাবাকে। তোমার বাবার এই সামান্য লোভের জন্য সবকিছু ভেঙে চুরমার হয়ে গেল। তোমার মতো অবাধা আমি কাউকে দেখিনি, না হলে ললিতার মতো মেয়েকে পেয়েও হারাতে হয়। এ আমি কি করলাম? কি ব্যাপার? গিরিন এখানে কেন? এইটা দিতে। রাখো তুমি এসব কিছু। আমি চললাম ললিতার কাছে। তোমার ছেলেকে তুমি হারালে বাবা। তোমার সব কিছু থেকেও তুমি আজ নিঃস্ব। তোমার মতো এরকম গরিব আমি দেখিনি, যার সব আছে আবার কিছুই নেই। থাকো তুমি তোমার সবকিছু নিয়ে। এই নাও তোমার পরিণীতা। মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। রাজে রাঙা হলো কোনে বউ, মালা বদল হবে এই রাতে, আজ মালা বদল হবে এই রাতে। উতরা উলুতে রাঙাবর এলো দে, উতরা উলুতে রাঙাবর এলো